মেয়ে জায়মা সহ ভোটার হলেন তারেক রহমান। নির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে, অভিযোগ ফখরুলের। জামায়াত জোটে যোগ দিল এনসিপি এলডিপি, বৃহত্তর ঐক্যের প্রয়োজনে এমন সিদ্ধান্ত, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আজ। নারী উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে সংসদে দেখতে যান জয়পুরহাটের ভোটাররা। এবং প্রবল শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। কনকনে ঠান্ডা থাকবে আরো ৩-৪ দিন, বলছে আবহাওয়া। আসসালামু আলাইকুম সবাইকে, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এ সময় অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ নেন তিনি। এর আগে দুপুরে প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তিনি। কার্যালয়ে তাকে স্বাগত জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য সহ নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। রোববার ইসির এই অনুমোদনের মধ্য দিয়ে ভোটার হলেন তারা। এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে গুলশান এলাকার ভোটার হতে অনলাইনে আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে সশরীরে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি, আঙ্গুলের ছাপ, আইরিশ ও বায়োমেট্রিক তথ্য দেন তিনি। ওই দিন কন্যা ব্যারিস্টার জায়মা রহমানও জাতীয় পরিচয়পত্র পাওয়ার আবেদন করেন। দেশ এখন ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশ যেন অন্ধকারের দিকে না যায় সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। রোববার দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় একাধিক গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোন অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে আমরা যেন ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। ভোটারদের উদ্দীপনার প্রতীক হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারেন তিনি। রোববার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মীরাই সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি অভিযোগ করে বলেন, আধিপত্যবাদের কালো ছায়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করতে চায়। আজও আধিপত্যবাদের ছায়া বিস্তৃত আছে। আজও অনেকে চায় বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এটিকে বিলীন করে দিতে। আর এটাকে প্রতিহত করার জন্য যারা চেষ্টা করবে তারা হচ্ছে সাংস্কৃতিক কর্মী বাহিনী। তাদের লেখা গান, তাদের লেখা কবিতা, তাদের লেখা নাটক, তাদের লেখা সাহিত্য, তাদের লেখা উপন্যাস এটা উদ্দীপনা তৈরি করবে সারা জাতিকে। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন রিজভী। সারা বাংলাদেশই তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসেবে বরণ করেছে। উনি যে কোনো জায়গা থেকে উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং এখান থেকে উনি নির্বাচন করা এবং সেই নির্বাচন ঢাকা থেকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও অত্যন্ত
তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি জিয়া উদ্যানের সামনের সড়ক প্রদক্ষিণ করে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াত সহ সমমনা ৮ দলের সঙ্গে আরও ২টি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সময় তিনি জানান ৮ দল একসঙ্গে ছিল, আর 2টি দল এনসিপি ও এলডিপি তাদের সঙ্গে যোগ দিয়েছে। জামায়াতের আমির বলেন, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনের সমঝোতা হয়েছে। আরও দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে, তবে এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না। ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। কর্নেল ওলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোটে এনসিপি যোগ দিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রায় বৃহত্তর ঐক্য প্রয়োজন। আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন ফর্ম জমার শেষ দিন আজ। সারা দেশেই চলছে মনোনয়ন সংগ্রহ এবং জমাদান। রাজশাহীর 3টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রাজশাহী 6 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের 44 জন প্রার্থী। দিন বদলেছে, কিন্তু বদলায়নি সমাজের নারীদের জীবন। সারা দেশের মতোই কৃষি নির্ভর জেলা জয়পুরহাটেও নারীদের জীবনে আসেনি উন্নয়নের ছোঁয়া। তবে পরবর্তীত প্রেক্ষাপটে এবার ভোট নিয়ে ভাবছেন তারা। নারী সমাজের কথা ভাববেন, নারী উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে এবার সংসদে দেখতে চান তারা। জয়পুরহাট থেকে মিলন রায়হানের তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। কৃষি নির্ভর জেলা জয়পুরহাটে নেই কোনো শিল্প স্থাপনা, কলকারখানা। এখানে নারী পুরুষের জীবিকা টিকে আছে কৃষির মাধ্যমেই। উন্নয়নের এই সীমাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে এখানকার নারীরা। জেলার গৃহিণী, শ্রমজীবী, তরুণী উদ্যোক্তা কিংবা প্রথমবারের ভোটার, সবার কথাই যেন একই আক্ষেপের সুর। তাদের কথা ভাবার কেউ নেই, যার ফলে সমাজের চালচিত্র কিছুটা পাল্টালেও তাদের বাস্তবতা বদলায়নি। মাঠে কাজ করতে হয়, সংসারে কাজ করতে হয়, বাচ্চা সামলাতে হয়, আবার স্বামীদের হাতে পিটনও খেতে হয়। কাজ করি ছেলে মিলে, সবাই মিলে। ছেলেদের দেয় 500, আমার 200 দেয়। এই যে মানে আমার কেউ আমার দাম দেয় না। তবে কিছুটা হলেও ভাবনার বদল হচ্ছে জেলার নারীদের। তারা এখন নিজেদের অধিকার সচেতন। আসন্ন নির্বাচনে নারী বান্ধব জনপ্রতিনিধি নির্বাচনের কথা ভাবছেন তারা। পরিবারের রাষ্ট্রে যেখানে আমরা উন্নতি করতে চাই না কেন, অবশ্যই কিন্তু আমাদের নারী পুরুষ দুজনেরই অবদান থাকে, অথচ আমাদের মহিলাদের বেলায় সেটা ব্যতিক্রম হয়ে যায়। পুরুষ শাসিত সমাজে আমাদের কোনো মূল্যায়নও নাই। আমরা পুরুষদের কোনো প্রতিযোগিতা করতে যাবো, সেখানে আমাদের বাধা। জয়পুরহাটে ভারী শিল্প কলকারখানা একটি ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা এবং ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলে নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। নারীদের কথা ভাববেন, নারী উন্নয়ন নিয়ে কাজ করবেন এমন প্রার্থীকেই এবারের নির্বাচনে ভোট দিবেন তারা। আমি এমন এক প্রার্থীকে ভোট দেব যে প্রার্থী আমাদের বিশেষ করে নারীদের নিয়ে ভাববে, যেমন সমাজে নারীদের অধিকার, নারী ও পুরুষ সমান। আমরা এমন সরকার চাচ্ছি যারা মূলত নারীর অগ্রগতির দিকে চোখ বেশি দেবে। জেলায় এবার মোট ভোটার সংখ্যা 8,08,823 জন, যার অর্ধেকই নারী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। প্রবল শীতে কাঁপছে সারা দেশ। প্রচণ্ড ঠান্ডায় স্থবির উত্তরের জনজীবন।
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। শীতের তীব্রতার সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। রোববার দেশের সর্বনিম্ন 9.8 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে। এদিকে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ঠান্ডায় শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। শীত পরিস্থিতি জানাতে পঞ্চগড় ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জামিল চৌধুরী ডলার এবং সাইফ জাহান। শুরুতেই যাচ্ছি জামিলের কাছে। জামিল, শীতে পঞ্চগড়ের জনজীবন কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে, বিস্তারিত জানাবেন আমাদের। দিন দিন বেড়েই চলছে এবং এখানকার যে আবহাওয়া পরিস্থিতি, গতকালের যে তাপমাত্রা ছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সকালের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস এবং এখানকার যে শীত বাড়ার কারণে সব থেকে বিপাকে পড়ে যায় ছিন্নমূল্যের নিম্ন আয়ের মানুষগুলি, যাদেরকে ঘর থেকে বের হয়ে প্রতিদিন কাজে যেতে হয়। এবং আমি ক্যামেরা থেকে আপনাদের দেখাই যে পঞ্চগড় জেলা শহরের ব্যস্ততম শহর, এখানে অব্যাহত দুর্ভোগে শীতার্ত মানুষ, বইছে পাহাড়ি হিমেল হাওয়ার কারণে জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। হেডলাইট চালিয়ে চলছে যানবাহন। গত 2 দিন থেকে সূর্যের দেখা নাই এবং এই কারণে সব থেকে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলি এবং যাদের প্রতিদিন ঘর থেকে বের হয়ে কাজে যেতে হয়। মূলত আপনার যে এখানকার যে আধুনিক সদর হাসপাতাল, সেখানে গিয়ে আমি দেখতে পাই যে বয়স্ক ও শিশুরা শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে এবং পঞ্চগড়ে আপনার জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ওনারা যতটুকু জানিয়েছেন যে এ পর্যন্ত 20,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের তার জন্য এবং পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সহ বিত্তশালীরা এই অঞ্চলের নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এবং এরপরে আমাদের এই অঞ্চলের সব থেকে শীত বেড়ে যাওয়ার কারণে এবং এই অঞ্চলের মানুষগুলি কিন্তু বিশেষ করে ঘর থেকে বের হতে পারে না এবং সময় মতো কাজেও যেতে পারে না। তো শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী জানাচ্ছেন সেখানের আবহাওয়া পরিস্থিতি। কনকনে শীত ও উত্তরের হিমেল বাতাসের জবুতবু চুয়াডাঙ্গা। আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে। আমি আজকে যেটা জানাতে চাচ্ছি, আমাদের চুয়াডাঙ্গার যে বর্তমান যে অবস্থা, প্রচন্ড শীত আর শীতে কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ ও বয়স্ক ও শিশুরা। আজকে আপনি জানিয়ে রাখি, আজকে কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস, আর যেটা গতকালকে ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গাতে 12 থেকে 9 ভিতরে ওঠানামা করছে। আর উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতটা কিন্তু বেশি অনুভূত হচ্ছে। আর এই শীতের কারণে কিন্তু চুয়াডাঙ্গা শহরের যে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, এরা কিন্তু ঠিক কাজে আসতে পারছে না। যারা কাজে আসছে, কাজ না পেয়ে কিন্তু তারা কাজ না পেয়ে ফিরে যাচ্ছে। আর সাধারণত যেটা হচ্ছে, ঠান্ডা ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে শিশু, বৃদ্ধ সহ নানান বয়সী মানুষ কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু প্রত্যেক দিন ঠান্ডাজনিত রোগে প্রায় 1 থেকে 150 রোগী ভর্তি হচ্ছে। আর আউটডোরে কিন্তু 1 থেকে 8 থেকে 1000 রোগী কিন্তু আউটডোরে তারা দেখাচ্ছে ডাক্তাররা। আর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত শীতের পোশাক, শীতের যে পোশাক সেরা তারা বিতরণ করছে। গতকালকেও আমরা দেখেছি জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় এবং গ্রাম অঞ্চলে তারা কিন্তু শীতের পোশাক পৌঁছে দিচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সকাল থেকে যখন বিকেল পর্যন্ত কোনো সূর্যের দেখা মিলছে না, যার কারণে আকাশ মেঘলা থাকছে। আর মেঘলা থাকার কারণে কিন্তু শীতের অনুভূতিটা বেশি চুয়াডাঙ্গাতে লক্ষ্য করা যাচ্ছে। আর প্রতি বছরই কিন্তু চুয়াডাঙ্গাতে শীতের তীব্রতা বেশি থাকে। এবার তাই আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে, তাপমাত্রা কিন্তু আরো কমতে পারে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। রজনী। জি, ধন্যবাদ দুই সহকর্মীকে।
শত বছরের পুরনো কুষ্টিয়ার কুমারখালী সুপারি হাট। প্রতিদিনই কেনা বেচা হয় 10 লাখের বেশি সুপারি। দেশের বিভিন্ন জেলা থেকে এই হাটে আসেন ক্রেতারা। দিনভর চলে বেচাকেনা। পার্থসারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। সপ্তাহের প্রতি শনিবার ভোরের আলো ফোটার আগেই ক্রেতা বিক্রেতার পদচারণায় জমে ওঠে কুমারখালীর সুপারির হাট। শহরের শেরকান্দি বড় জামে মসজিদ চত্বরে বসা এই হাট এখনও ধরে রেখেছে ঐতিহ্য। জেলার সবচেয়ে বড় এই সুপারির হাটে পাবনা, সিরাজগঞ্জের মতো দূর থেকেও বিক্রেতারা আসেন। কয়েক লাখ টাকার সুপারি কেনা বেচা হয় এই হাটে। প্রত্যেক সপ্তাহে একদিন হাট, 300 বস্তা সুপারি আপনার এখানে বিভিন্ন দেশ বিদেশের লোকজন আসে এখানে কেনা বেচা করে। রিল মালগুলো কাঁচা ছোলা যায় ইন্ডিয়ায়, আর এইগুলো যায় আছে লোকালে, এখানে লোকালে বিক্রি হয়। ঢাকা চলে যায়, কিছু বিভিন্ন এলাকায় চলে যায়। এখানে সোয়ারও ভালো পাওয়া যায়, আমরা নিয়ে যাই প্রতি সপ্তাহে একদিনকে নিয়ে যাই আমরা বাজারে বেচি। সুপারির উৎপাদন বাড়াতে ও অনাবাদি জমিতে চাষাবাদে কৃষকদের উৎসাহিত করার কথা জানান কৃষি কর্মকর্তা। সুপারি একটি মানে ভালো মানের ফসল, সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি তাদের বাড়ির আঙিনাগুলোতে যেন এই সুপারি গাছটা রোপণ করে। তো সেক্ষেত্রে ভবিষ্যতে যদি সরকার প্রণোদনা দেয় তাহলে আমরা আরো কিছু সুযোগ সুবিধা দিতে পারবো। চলতি বছর কুষ্টিয়ায় 45 হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। সিরাজগঞ্জ শহরে এক কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার বিকেলে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা রোডে এই ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর রহমান। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে সিএনজিতে থাকা আব্দুর রহমানকে উপর্যুপরি আঘাত করে। বেশ কয়েকটি আঘাতের পর তারা পালিয়ে যায়। আব্দুর রহমানকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর দাগনভূঞায় বাদশিরি উচ্চ বিদ্যালয়ের 97 ব্যাচের পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে উৎসব মুখর পরিবেশে 4 দিন ব্যাপী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের 6 নং ওয়ার্ডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কেরাত, ইসলামী সঙ্গীত, আজান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান। ইতালি পাচারের সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ার যুবক হত্যার ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় হযরত খান বাহাদুর আহসানুল্লাহের 152তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার প্রদান করা হয়েছে। টাঙ্গাইলে 5 শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মানিকগঞ্জের ঘিওরে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও সুস্থ বিনোদনের প্রসারে এসডিআই এর উদ্যোগে গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্বাস্থ্য পরিদর্শক সিরাজগঞ্জে দেশ করার পরিকল্পনা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়ার উদ্যোগে ছাগলনাইয়ের শিক্ষা, বর্তমান বাস্তবতা ও আগামীর সম্ভাবনা শীর্ষক সেমিনার হয়েছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা, আসন সংখ্যা চূড়ান্ত হয়নি। খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই সংকটময়। দৈনিক ইত্তেফাক। শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা।
ত্রয়োদশ সংসদ নির্বাচন লড়াই হবে দুই জোটে, বিএনপির সঙ্গে আসন সমঝোতায় 12টি দল। সমকাল শিরোনাম করেছে 30 আসন নিয়ে জামায়াতের সঙ্গে গেল এনসিপি। অভ্যুত্থানের নারী মুখগুলো কেন এনসিপি নিয়ে ক্ষুব্ধ। ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ নতুন 4 দাবি। বাংলাদেশ প্রতিদিন। নির্বাচনী সমীকরণে ওলট পালট রাজনীতি, দলে দলে ভাঙন, এক সময়ের মিত্ররা কেন এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ। প্রথমবার গুলশানে অফিস করলেন তারেক রহমান। নির্বাচন করবেন ঢাকা 17 থেকেও মায়ের জন্য চেয়েছেন দোয়া। যুগান্তর শিরোনাম করেছে সংবাদ সম্মেলনে ডক্টর শফিকুর রহমান, জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এনসিপি এলডিপি। জামায়াত এনসিপি নির্বাচনী জোট গঠনে তোলপাড়, জুলাই তারুণ্যের স্বপ্নভঙ্গ। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টারের শিরোনাম। এনসিপি টাইস আপ উইথ জামাত স্ট্রিক্টলি ফর পোলস। Nomination submission deadline today, parties alliances scramble to finalize line-ups. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। মেয়ে জায়মা সহ ভোটার হলেন তারেক রহমান। নির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে, অভিযোগ ফখরুলের। জামায়াত জোটে যোগ দিল এনসিপি এলডিপি। বৃহত্তর ঐক্যের প্রয়োজনে এমন সিদ্ধান্ত, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আজ। নারী উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে সংসদে দেখতে চান জয়পুরহাটের ভোটাররা। এবং প্রবল শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। কনকনে ঠান্ডা থাকবে আরো 3-4 দিন, বলছে আবহাওয়া অফিস। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।